নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। এখনকার আমাদের বর্তমান যে জীবন যাপন, পাশাপাশি আমাদের যে অনিয়মিত খাদ্যাভ্যাস বলুন এবং শরীর চর্চার অভাব, এই সকল কারণে কিন্তু আমাদের শরীরের দিকে হানা দিচ্ছে বিভিন্ন অসুখ বিসুখ। বিশেষ করে বর্তমান সময়ে আমরা বিভিন্ন ধরনের রোগ দেখতে পাই। সেই জায়গা থেকে আপনাদের যদি এরকম কোনো ধারণা থাকে যে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে ভরসার একটা জায়গা কিন্তু অবশ্যই ডক্টর প্লাস। আজকে আমরা এই অনুষ্ঠানে অবশ্যই একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি অত্যন্ত সাধারণ, অত্যন্ত কমন, কিন্তু তার জটিলতা নিশ্চয়ই রয়েছে। আজকের বিষয় আমাদের গলস্টোন, এবং গলস্টোন সংক্রান্ত বিষয় আমাদেরকে বিস্তারিত যিনি সমৃদ্ধ করবেন নানান তথ্য জানিয়ে, তাকে অবশ্যই স্বাগত জানিয়ে নেব। সঙ্গে রয়েছেন জেনারেল সার্জন অ্যাসোসিয়েট প্রফেসর সাগর দত্ত মেডিকেল কলেজ, ডক্টর পার্থ প্রতিম মণ্ডল। অনেক অনেক স্বাগত স্যারকে। নমস্কার। নমস্কার স্যার। আজকে আমরা ভীষণ কমন একটি বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু শুরুতেই যেটা বললাম যে জটিলতা রয়েছে সমস্যায়, আমরা অবশ্যই সেই ব্যাপারে যাব। কিন্তু প্রথমে একটা প্রশ্ন না রাখলেই না, মানে যেটা দিয়ে শুরু করব, যে গলস্টোন তো এমনিভাবে বোঝা যায় না, মানে হঠাৎ করে বোঝা যায় না। প্রথমে এটা দিয়ে যদি একটু আলোচনা শুরু করা যায় যে কিভাবে বোঝে, মানে ক্লিনিক্যালি কি করে বোঝা যায় যে গলস্টোনের সমস্যাটাই হয়েছে। আচ্ছা, এটা খুব কমন প্রবলেম আমাদের ডে টু ডে লাইফে। দেখবেন অনেক পেশেন্ট বলছে যে আমার রাত্রেবেলা বেসিক্যালি বা বিকেলবেলা যে আমার বুকের কাছে ব্যথা হচ্ছে। আমরা খুব কমনলি যেটা করি, একটা গ্যাসের ট্যাবলেট বা ইনো বা এই ওষুধগুলো খেতে থাকি। তারপরে দেখা যাচ্ছে না, এটা কমছে না, তখন আমরা কোনো হসপিটাল বা কোনো নার্সিংহোম বা কোনো ক্লিনিক্সে যাই। সে ডক্টর তিনি দেখেন, বেসিক্যালি 4টে সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে। যাদের আমরা গল ব্লাডার সাসপেক্ট করি, গল ব্লাডার স্টোন সাসপেক্ট করি, তাদের 4টে মেন সিমটম। এক হচ্ছে আপার অ্যাবডোমিনাল পেন, মানে পেটের ওপরের দিকে বা ঠিক বুকের নিচে একটা ব্যথা নিয়ে প্রেজেন্ট করে। আর সেই সঙ্গে বমি, আর একটা অকেশনালি সামটাইম ফিভার। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের জন্ডিসও হতে পারে। এরকম কোনো সিমটম যদি থাকে, তখন আমরা সাসপেক্ট করি যে হচ্ছে তার একটা গলব্লাডার পাথর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কমনলি আমরা সবাই ভেবে থাকি যেটা গ্যাসের ব্যথা হচ্ছে বা ওই আর কি অ্যাসিডিটি হচ্ছে এই। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করি, পেশেন্টকে একটা আলট্রাসোনোগ্রাফি প্রেসক্রাইব করি, এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই আলট্রাসোনোগ্রাফিটা তাতে একটা গলব্লাডার পাথর ধরা পড়ে, এবং তারপরে আমরা সাবসিকুয়েন্টলি ট্রিটমেন্ট শুরু করে দিই আর কি। একদম সেই জায়গা থেকে এটা তো গেল সিমটোম্যাটিক যে প্রেজেন্টেশনস গুলো রয়েছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, কিন্তু সেই অর্থে কি অ্যাসিমটোম্যাটিকও হতে পারে এই সমস্যা? হ্যাঁ, গলব্লাডার মানে সিমটোম্যাটিক গলস্টোন ডিজিজ বা অ্যাসিমটোম্যাটিক গলস্টোন ডিজিজ। ধরুন যে পেশেন্ট আমার কাছে আসলো, তার তো দুদিন আগে ব্যথা ছিল না, বা তার আল্ট্রাসাউন্ডে আজকে গলব্লাডার পাথর ধরা পড়লো, তার 6 মাস আগে তো সে তো কোনো সিমটমই ছিল না, তো ততদিনে সে অ্যাসিমটোম্যাটিক ছিল। আজকে আমার কাছে এসছে, আজকে তার আল্ট্রাসাউন্ড করেছি, ক্লিনিক্যালি দেখলাম তার পাথর আছে, সে আজকে সিমটোম্যাটিক, কিন্তু গতকালকে তো সে অ্যাসিমটোম্যাটিক ছিল। যদি আমরা এই চত্বরে একটা কমন সার্ভে করি, যে একটা মিডিল এজেড মেল অ্যান্ড ফিমেল, দেখা যাচ্ছে যে 40 বছরের বয়সের মানুষদের যদি র্যান্ডম ট্রায়ালে আল্ট্রাসাউন্ড করা যায়, দেখা যাচ্ছে 15 থেকে 20, এমনকি 22% পর্যন্ত মানুষের এখনই এই মুহূর্তে গলব্লাডার পাথর আছে, যাদের কোনো সিমটমই নেই, যাদের কখনো পেটে ব্যথা হয়নি, কোনোদিন বমি হয়নি, জাস্ট সামান্য অ্যাসিডিটি নিয়েই ফিল করে, এবং গ্যাসের ট্যাবলেট খায়, অ্যাসিডিটি ট্যাবলেট খায়, তাতেই তারা ঠিক থাকে। কিন্তু এই স্টেজে কিন্তু এই মুহূর্তে 100 জন পপুলেশনে যদি র্যান্ডম আল্ট্রাসোনোগ্রাফি করি, তাহলে দেখা যাবে যে তাদের 15 থেকে 20, ইভেন 22 জন পর্যন্ত মানুষের গলব্লাডার পাথর আছে। কোন বয়সে মূলত এই গলস্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা প্রবণতা বেশি থাকে স্যার? ইউজুয়ালি বলি যে আগে তো বইয়ে বলতো যে মিডিল এজেড, মানে 40 বছর বয়সের, ঠিক আছে, যারা ফ্যাটি ফুড খায় এবং যারা একটু ফ্যাটি, তাদেরই গলব্লাডার পাথর হয়। কিন্তু এখন আর ওই নিয়ম মানছে না। এখন 2 বছরের বাচ্চাও আমার কাছে গলব্লাডার পাথর নিয়ে আসছে, 80 বছরের বয়স্ক মানুষও পাথর নিয়ে আসছে। তাও যদি স্ট্যাটিক্যালি দেখেন যে মিডিল এজেড, মানে 25 থেকে 45 এই বয়সের মানুষদেরই স্টোন ডিজিজ বেশি হচ্ছে। 25 থেকে 45 বা 50 এই বয়সের, এই সময় পিকটা অনেক বেশি থাকে, কিন্তু তার বাঁ দিকেও অনেক পেশেন্ট থাকে, ডান দিকেও অনেক পেশেন্ট থাকে এই পিকে। একদমই তাই। এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আরো একটা প্রশ্ন জাগিয়ে দেওয়ার মতো। তার কারণ যেটা স্যার বললেন যে একটা সময় ছিল যে সময়টাতে একটা নির্দিষ্ট আমরা বলতাম যে এই 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 ব্যাপারগুলো হলে তবে গলস্টোন হবে, কিন্তু এখন সেই জায়গাটা আর নেই। সুতরাং একটা প্রশ্ন থেকেই যায় যে তাহলে রিস্ক ফ্যাক্টরস কি কি রয়েছে সেই অর্থে, যার জন্য গলস্টোন হতে পারে বা সম্ভাবনা বেশি থাকে? কি কি কজেস থাকতে পারে যার জন্য গলস্টোন হয় মূলত?
আমরা এতদিন পর্যন্ত রিসার্চ ছিল যে মানে ধরুন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন বলতো যে সাব হিমালয়ান এরিয়া, মানে আমরা হচ্ছে সাব হিমালয়ান এরিয়াতে আমরা বসবাস করি, বা হট ক্লাইমেটিক এরিয়া যেখানে পার্সপিরেশন অনেক বেশি, ঘাম বেশি হয়, সেই সব জায়গাগুলোতে দেখা যাচ্ছে গলস্টোনের সংখ্যা অনেক বেশি ছিল। কিন্তু এখন সেই জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন আর মানা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে যে কোনো বয়সের গলস্টোন হতে পারে। অ্যাকচুয়ালি দু রকমের গলস্টোন হয়, একটা হচ্ছে কোলেস্ট্রল স্টোন আর একটা হচ্ছে পিগমেন্ট স্টোন। তো পিগমেন্ট স্টোন মানে যাদের হিমোলাইসিস বেশি হয় তাদের পিগমেন্ট স্টোন হয়, আর কোলেস্ট্রল স্টোন হচ্ছে যাদের ধরুন ফ্যাটি ফুড যারা বেশি কনজিউম করে তাদেরই হয়। তো স্বাভাবিক এখন নতুন জেনারেশনের বাচ্চারা কিন্তু ফ্যাটি ফুড কনজিউম বেশি করে, জাঙ্ক ফুড বেশি খায়। সেক্ষেত্রে একটা ফুড হ্যাবিট তো একটা ফ্যাক্টর কাজ করেই, সঙ্গে কি হচ্ছে জল কম খাওয়া, এটাও একটা কারণ যে হচ্ছে গলস্টোন ডিজিজ হওয়ার। কিন্তু এই জাঙ্ক ফুড, বেশি পার্সপিরেশন, সাব হিমালয়ান এরিয়া, এগুলো এখন আর সেই মানে অ্যাবসলিউট ব্যাপারটা নেই আর কি। এখন এগুলো সব রিলেটিভ ব্যাপারে চলে এসছে। গলস্টোন যে কোনো মানুষের যে কোনো বয়সেই হতে পারে। আলটিমেটলি খুব ভালো যে একটা গ্রাউন্ড আছে যে এই কারণেই গলস্টোন হচ্ছে সেরকম কিন্তু কিছু নেই। মানে যে কোনো মানুষ, ইভেন 2 বছরের বাচ্চারও গলব্লাডার হচ্ছে বললাম, আবার 80 বছর বয়সে হচ্ছে, তো বলাটা মুশকিল যে এখন কাদের গলস্টোন হবে। একদম। এবং বিশেষ করে আমি যেটা দিয়ে শুরু করলাম যে লাইফস্টাইল আমাদের এতটা পরিবর্তন হয়েছে, সেই জায়গা থেকে শরীর চর্চা একেবারেই আমরা কিন্তু করতে পারছি না। এবং ওবেসিটি এখন, একটা সময় ছিল যে যখন আমরা বলতাম ওবেসিটির সঙ্গে বিউটি স্ট্যান্ডার্ডস অনেক বেশি সম্পর্কিত, কিন্তু এখন এটা একটা প্রপার ডিজিজ হয়ে গেছে। এখন আমরা বলছি ওবেসিটি কিন্তু আর সেই অর্থে শুধুমাত্র মানে বিউটিফিকেশনের জন্য নয় বা বিউটিফিকেশনের পার্সপেক্টিভ থেকে নয়, অবশ্যই সেটা কিন্তু একটা রোগের দিক থেকে আমরা চিন্তা ভাবনা করছি এবং প্রেজেন্টও করছি। সেই জায়গা থেকে আরো একটা প্রশ্ন অবশ্যই থাকে যে এর ডায়াগনোসিসটা মূলত কিভাবে করা হয়? যখন একজন পেশেন্ট ক্লিনিক্যালি প্রেজেন্টেশনস নিয়ে আসছেন, সিমটমস নিয়ে আসছেন, তখন কিভাবে এই বিষয়টাকে টেস্ট করা হয়? দু রকমের পেশেন্ট আমাদের কাছে আসে। কিছু পেশেন্ট ধরুন ডিরেক্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি পেপার নিয়ে আসে আমাদের কাছে, যে অন্য কোনো কারণে টেস্ট করিয়েছে, সাপোজ তার পেন অ্যাবডোমেন হয়নি, কিছু হয়নি, অন্য কোনো একটা রুটিন পারপাসে অনেকেই টেস্ট করে। এখন অনেকেই হেলথ কনসিয়াস যে আমি একটা রুটিন বছরে টেস্ট করব, সেই টেস্টে দেখা যাচ্ছে তার একটা গলব্লাডার পাথর ধরা পড়েছে। কিছু পেশেন্ট আমাদের কাছে আসে যারা পেন নিয়েই প্রেজেন্ট করেছিল, আমাদের কাছে এসেছিল পেন অ্যাবডোমেন, ভমিটিং, জন্ডিস আর ফিভার, এইগুলো নিয়ে এসেছিল। তাদের আমরা একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য হোল অ্যাবডোমেন লিখেছিলাম। তারা দেখা যাচ্ছে তারপরেই তাদের একটা গলব্লাডার পাথর নিয়ে আসে। তো আমরা যখনই একটা পেন অ্যাবডোমেন নিয়ে আমাদের কাছে আসে, আমাদের মাথায় আমরা ক্লিনিক্যালি দেখি কোন এরিয়াতে ব্যথাটা হচ্ছে। রাইট হাইপোকন্ড্রিয়াল পেন মানে আমাদের পেটের ডান দিকে যে ব্যথাগুলো হয় আমরা সাসপেক্ট করি সেগুলো কিন্তু স্টোন ডিজিজ হওয়ার সম্ভাবনাই থাকে। তো সেক্ষেত্রে আমরা আল্ট্রাসোনোগ্রাফি লিখি, হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি লিখি। হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি লিখলে যে রেডিওলজিস্ট বা যে সোনোলজিস্ট তিনি কিন্তু সুন্দর করে ক্লিনিক্যালি দেখিয়ে দেন যে গলব্লাডারের এই জায়গাটাতে একটা পাথর আছে, এই সাইজের পাথর আছে, সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, অ্যাডেশন থাকতে পারে, নাও থাকতে পারে, সেটা আমরা সেটা দেখেই বুঝি আর কি। একদম। একটা বিষয় কিন্তু আমাদের এই আলোচনা যতটুকু আমরা করলাম তাতে উঠে এলো যে এই গলস্টোনকে আমরা বলতে পারি যে সাইলেন্ট কিলার, মানে যদি অ্যাসিম্পটোম্যাটিক হয় তাহলে শরীরে কিন্তু সেটা থেকেই যাচ্ছে। সেই জায়গা থেকে এই প্রশ্নটা অবশ্যই ভীষণ প্রাসঙ্গিক হবে যদি আমি জিজ্ঞেস করি যে যদি শরীরে গলস্টোন থাকে কি কি কমপ্লিকেশনস তার কারণে আসতে পারে? গলব্লাডার পাথর বললাম তো, যদি এখন এই মুহূর্তে যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফি করি 100 জন পেশেন্টে, তার মোটামুটি অ্যাভারেজ ধরুন 20 জনেরই গলব্লাডার পাথর আছে এবং সেগুলো সাইলেন্টলি আছে। তো আজকে তার ডিস্টার্ব করছে না মানে যে তার কোনোদিনই ডিস্টার্ব করবে না এমন নয়, তাকে যে কোনো দিন যে কোনো মুহূর্তেই ডিস্টার্ব করতে পারে। তো সাইলেন্ট গলব্লাডারগুলো সব থেকে খারাপ, কারণ এই গলব্লাডার পাথরগুলো অনেক সময় পিত্তনালীতে গিয়ে আটকে যায়, যেটা কারণে একটা পেশেন্ট জন্ডিস হতে পারে বা প্যানক্রিয়াটিস হতে পারে। আর সাইলেন্ট গলব্লাডারগুলো দীর্ঘদিন ধরুন 30 বছর 40 বছর যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু গলব্লাডারের ক্যান্সার হওয়ার একটা বড় কারণ। এই যে এত গলব্লাডার ক্যান্সার বা প্যানক্রিয়াটিক ক্যান্সার বলছে না, তার একটা কারণ যে অনেক পাথর যেগুলো আটকে আছে, যারা হয় ইগনোর করেছে আর নাহলে তাদের খুব একটা ব্যথা হয়নি, তারা আছে, কিন্তু তাদের যদি আল্ট্রাসাউন্ড করা যেত প্রপার টাইমে, যদি অপারেশন করা যেত, তাহলে তাদেরকে কিন্তু এই ক্যান্সারটা হতো না। কিন্তু যদি দীর্ঘদিন ধরুন 20 বছর 22 বছর, যারা 70 বছর আমাদের কাছে প্রেজেন্ট করছে, যারা গলব্লাডারের পাথর আছে, আল্ট্রাসাউন্ড করে দেখলাম যে তার একটা গলব্লাডার ওয়াল থিকনেস এত মোটা, মোর দ্যান 7 মিলিমিটার একটা ওয়াল থিকনেস আছে, তো আমরা সাসপেক্ট করছি তার কিন্তু ম্যালিগনেন্সি হওয়ার চান্স আছে। এবং গলব্লাডার ম্যালিগনেন্সি সব থেকে মানে ব্যাড নিউজ যেটা, এটা কিন্তু কোনো ওষুধ নেই বা তেমন কোনো ভালো সার্জারি নেই বা কোনো কেমোথেরাপি নেই এর পেশেন্টটাকে আমরা লং টার্ম বাঁচিয়ে রাখতে পারবো। 3 থেকে 6 মাস গলব্লাডার পাথর ক্যান্সার হওয়ার পরে আমরা দেখেছি 3 থেকে 6 মাস যত বড়ই ট্রিটমেন্ট হোক না কেন তার বেশি বাঁচিয়ে রাখা যায় না। তো গলব্লাডার পাথর
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখনই ডায়াগনোসিস হয় আমরা অপারেশন করারই প্ল্যান করি। একদম। তাহলে গল ব্লাডারে যখন পাথর হচ্ছে তখন সেই জায়গা থেকে কি মেডিকেশনের সেই অর্থে রোল রয়েছে, নাকি সার্জারিটা ইজ দি অনলি অপশন? সার্জারি ইজ দ্য অনলি অপশন। গল ব্লাডার হ্যাভিং নো রোল অফ এনি মেডিকেশনস। ঠিক আছে, একটা পেশেন্ট হ্যাঁ আমাদের কাছে আসছে, খুব পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, তো তাদেরকে হয়তো সেই মুহূর্তটুকু সাবধান করার জন্য বা সেই মুহূর্তটুকু একটা রিলিফ দেওয়ার জন্য আমরা একটা হয়তো ইনজেকশন, স্যালাইন বা হসপিটালাইজেশন করলাম। তার মানে এই নয় যে আমরা ওষুধ দিলাম তার গল ব্লাডার পুরো গলে বেরিয়ে চলে গেল বা সেই পেশেন্ট আর কোনোদিন ব্যথা নিয়ে আসবে না, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সেক্ষেত্রে গল ব্লাডার পাথর যাদের হয়েছে তাদের কিন্তু আপনাকে অপারেশন করতেই হবে, সে আজ না হোক কাল। তার সাইলেন্ট মানে তার ব্যথাটা কমিয়ে গেলে আমরা বলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাকে অপারেশন করিয়ে নিতে। একেবারে আমরা অবশ্যই সার্জারির প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন নিশ্চয়ই দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের মনে থাকতে পারে যে গলস্টোন একবার হলে আবার কি হতে পারে? গল ব্লাডার পাথর যদি ঠিকঠাক করে অপারেশন করা যায় তাহলে কিন্তু আর কখনোই হবে না। কারণ হচ্ছে গল ব্লাডার একটা মানে ব্যাগ, যেখানে বাইল কালেক্ট হয়ে থাকে, সেখানেই বাইলটা সেডিমেন্ট পড়তে 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 পড়ে স্টোন হয়। আমি যদি পুরো ব্যাগটাই বাদ দিয়ে দিই তো অবভিয়াসলি হওয়ার কথা নয়। ঠিক আছে, অনেক সময় সার্জিক্যাল ফেলিওরের জন্য দেখা যাচ্ছে আমি পুরো গল ব্লাডারটাকে বাদ দিতে পারিনি কোনো কারণে, সে ডিউ টু অ্যাডিশন হোক, ডিউ টু সার্জিক্যাল ডেফিসিয়েন্সি হোক, নলেজের। তো সেক্ষেত্রে অনেক সময় পুরো গল ব্লাডার যদি বাদ নেওয়া যায় সেক্ষেত্রে হতে পারে, সেরকম ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু ঠিকঠাক করে যদি গল ব্লাডার অপারেশন করা যায় ইট ইজ 100% কিউরেবল, এবং সেক্ষেত্রে সেকেন্ড টাইম কোনো পাথর হওয়ার জায়গাই নেই। একেবারে অবশ্যই এই সূত্র ধরে আমরা ট্রিটমেন্ট যেটা বললাম যে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি যে দু ধরনের মূলত সার্জারি করা হয়, একটা হচ্ছে ওপেন সার্জারি আর একটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারি। কোনটা মোর অর লেস মানে বেশি প্রেফারেন্স দেওয়া হয় কোন টাইপ অফ সার্জারিকে? হ্যাঁ ম্যাডাম, গল ব্লাডারের জন্য আমরা দুটো অপারেশনই প্রেফার করি, একটা হচ্ছে ওপেন কোলিসিস্টেক্টমি, একটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। দুটোর বেসিক থিংস একটা, আমি পেটের মধ্যে ঢুকবো, গল ব্লাডারটাকে আইডেন্টিফাই করবো, গল ব্লাডারের নেকে আমরা ক্ল্যাম্প করবো, গল ব্লাডার বাদ দিয়ে দেবো। দুটোর অপারেশনটা একই, শুধু রাস্তাটা আলাদা। আমরা কি করি আগে, মানে ধরুন এখানে ইন্ডিয়াতে 1998-এ প্রথম গল ব্লাডার শুরু হয় ল্যাপারোস্কোপিক্যালি। তার আগে পর্যন্ত এতদিন 200 বছর ইতিহাসে কিন্তু ওপেন কোলিসিস্টেক্টমিই হয়ে এসছে। 1990 এর পর থেকে আস্তে 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 প্রোগ্রেস করছে মাইক্রোস্কোপিক সার্জারি। প্রথম দিকে তো আমাদের মাইক্রোস্কোপিক সার্জারি করতে গিয়ে তো পেশেন্টকে বোঝাতে বোঝাতে আমাদের মাথা খারাপ হয়ে যেত, না গলব্লাডার পাথর থেকে যায় ওইটুকু একটা ছিদ্র দিয়ে কিভাবে এত বড় গলব্লাডার বেরোবে বলে হাজার একটা কোশ্চেন ছিল। এখন বরং উল্টোটা হয়ে গেছে যে পেশেন্ট নিজেই বলে আমি মাইক্রোস্কোপিক সার্জারি করবো, আমি কেটে করবো না। দুটোর বেসিক থিং হচ্ছে কি, যেটা ওপেন করে সিস্টেমে সেটা অন্তত 10 সেন্টিমিটার, মানে আমার এই 1 বিঘেতের মতো জায়গা কাটতে হয়, পুরো পেটটাকে খুলতে হয়, পেটটাকে ওপেন করার পরে গলব্লাডার এরিয়াতে যেতে হয়, গলব্লাডার এরিয়াতে গিয়ে আমরা গলব্লাডারকে আইডেন্টিফাই গলব্লাডার অপারেশন করি। ফরাস মাইক্রোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারিতে জাস্ট আমরা 4টে পোর্ট করি, অনেক সময় 3টে পোর্টেও হয়ে যায়, বা ইউজুয়ালি মানে একদম কনভেনশনালি আমরা 4টে পোর্ট করি, জাস্ট 4টে ছিদ্র, জাস্ট আমাদের পেন যেমন থাকে এই যে পেন এরকম জাস্ট 4টে ইনস্ট্রুমেন্ট আমরা ঢোকাই, গলব্লাডারটাকে আইডেন্টিফাই করি, পুরো ক্যামেরার সাহায্যে পুরো পেটের ভিতরটাকে আগে দেখে নিই যে আর কোনো প্রবলেম কিছু নেই অ্যাপার্ট ফ্রম গলব্লাডার স্টোন ডিজিজ, মানে ইট অলসো এ ডায়াগনস্টিক পারপাস অলসো, যে আর কোনো টিউমার বা আর কোনো ডিজিজ কিছু আছে কিনা, ইন্টেস্টিন ঠিকঠাক আছে কিনা, সব অর্গানগুলো দেখে নিই। তারপরে আমরা গলব্লাডারটাকে আইডেন্টিফাই করি এবং সে একইভাবে আমরা ক্লিপ করি এবং গলব্লাডারটাকে বার করে নিয়ে আসি। তো এই হচ্ছে দুটো আলাদা আলাদা প্রসিডিউর, দুটোতেই একই জিনিস, গলব্লাডারটাকেই বার করা। লোকের ধারণা যে এইটুকু পোর্ট দিয়ে বা এইটুকু একটা ছিদ্র দিয়ে হাউ ইট ইজ পসিবল টু রিমুভ দ্য গলব্লাডার, বাট ইট ইজ দ্য সিনারিও যে আমরা এই পোর্ট দিয়ে ক্যামেরার সাহায্যে দেখে আমরা ছোট্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সবকিছুই করি। কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায় যদি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা হয় ওভার ওপেন সার্জারি? ওভার ওপেন সার্জারি যদি বলা হয়, ওভার ওপেন সার্জারি আমাকে ধরুন 10 সেন্টিমিটার আমার কাটতে হচ্ছে পেটটাকে, তো অবভিয়াসলি তার সাথেও সময় লাগবে। তো ধরুন একটা মানে এতটা যদি কাটা হয়, যদি এই পেনের সাইজে যদি একটা কারো বডি কাটা হয়, এটা সেলাই কাটতে আমার 10 দিন লাগছে, তারপরেই যে সে তার কাজে যাবে তেমন কোনো নেই। এইটা কাটার জন্য তার যতটা ব্যথা হবে, যে লেন্থ কাটছি সেই লেন্থে যে ব্যথা হবে এটা 6 মাস পর্যন্ত পারসিস্ট করে। ঠিক আছে, আর একটা জিনিস কসমেটিক পারপাস, পেটে কেউ চায় না তার এত বড় একটা দাগ থাকুক, অবভিয়াসলি ফিমেল বিউটিস্টরা, তো তারা কখনোই চায় না তার পেট কেটে কেউ অপারেশন করুক। এখন এই যুগের সিনারিও বলছি, যখন আমার কাছে মাইক্রো সার্জারি অপশন আছে, ফলে মাইক্রোতে আমরা 4টে পোর্ট করি, জাস্ট 2টো পোর্ট সেলাই করতে হয়, আর 2টো পোর্ট সেলাই করতেই হয় না, এতটাই ছোট থাকে। দুটো সিঙ্গেল 2টো পোর্ট যদি সেলাই করে দিই সেক্ষেত্রে মানে হয়ে যায়। সুবিধে আরো বেশি কি, যে এটা তো কসমেটিক্যালি তো অবভিয়াসলি পেশেন্ট ডে আফটার
সার্জারি, মানে নেক্সট ডেতে পেশেন্ট পুরো হাঁটাচলা করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, ইভেন পেশেন্ট চাইলে ছুটিও নিতে পারে আমাদের কাছ দিয়ে। যদি আজকে আমি দুপুরে অপারেশন করি, কালকে দুপুরে সে বাড়ি চলে যেতে পারবে 24 ঘন্টা। এখন যত দিন যাচ্ছে এটা ডে কিউর প্রসিডিওরের মধ্যে হচ্ছে। ফরেন কান্ট্রিগুলোতে কনভেনশনালি যেটা হয়, ওরা স্যাটারডেতে অপারেশন করে, স্যাটারডেতে অপারেশন করলো, সানডেতে বাড়ি গেল, সোমবারে আবার কাজে জয়েন করলো। তো দিস ইজ আ সিনারিও রাইট নাও, কারণ এখন সবাই ব্যস্ত মানুষ, কারোর হাতেই ছুটি নেই, খুব লিমিটেড ছুটি, কাজের চাপ সবারই বেশি, সবাই চাইছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাজে জয়েন করতে, তার যা যে এবিলিটি। আমরা যত প্রেসক্রাইব করি যারা হেভি ওয়ার্কার, যারা ধরুন রিক্সা চালায় বা মুটে বা মানে যারা ওয়েট লিফটার বা ওয়েট ক্যারি করে, তাদেরকে আমরা কখনোই বলি না তারা কেটে অপারেশন করুক বা ওপেন সার্জারি করুক। এজটাও কি একটা ফ্যাক্টর? এজ, এজটা একটা ফ্যাক্টর তো বটেই, মানে সবারই ব্যথাটা হচ্ছে মেন প্রবলেম থাকে। মানে কসমোসিসটা তাও ঠিক আছে, ব্যথাটা কেউ আর এখন সহ্য করতে চায় না। তো অবভিয়াসলি আমি যদি নেক্সট ডে যদি আমি সুস্থ হই, হয়তো একটা ওপেন সার্জারি যেখানে 7 দিন লাগছে, অবভিয়াসলি লোকে মাইক্রো সার্জারির দিকেই এগোবে। একদমই তাই। স্যার, আরো একটা প্রশ্ন অবশ্যই না রাখলেই নয়। আমার মনে হয় বিভিন্ন দর্শক বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান দেখেন, তাদের মনে তো একাধিক প্রশ্ন থাকে। আমরা চেষ্টা করি খুব অল্প সময়ের মধ্যে যতটুকু প্রশ্ন অ্যাড্রেস করা যায়, যতটুকু ধারণা মানুষের সামনে, যেগুলো ভুল ধারণা রয়েছে সেগুলোকে যতটা রুল আউট করা যায়। আমরা অবশ্যই কথা প্রসঙ্গে উঠে এলো যে বিভিন্ন ধরনের কো এক্সিস্টিং বা প্রি এক্সিস্টিং মেডিকেল কন্ডিশন থাকে, সেগুলোকে একদিকে যেরকম ম্যানেজ করা হয়, ধরুন প্রেগনেন্সির সঙ্গে যদি গলস্টোন হয়, সেটা কি একটা কমপ্লিকেটেড স্টেজ, মানে সেই বিষয়টাকে কি করে ম্যানেজ করা হয়? এটা সত্যি খুব কমপ্লিকেটেড স্টেজ। ঠিক আছে, একটা পেশেন্ট ধরুন ধরা পড়লো, তার প্রেগনেন্সিও আছে এবং পেশেন্ট প্রেগনেন্সি ক্যারি করতে চাইছে, সঙ্গে তার গলব্লাডার পাথর, তো মানে দুটোই প্রবলেম, তার বাচ্চা একটা ইস্যু থাকছে, সঙ্গে আমার গলব্লাডার পাথর থাকছে। এক্ষেত্রে মানে আমরা সবসময় পেশেন্টটাকে কাউন্সেলিং করি যে অপারেশন চলাকালীন বা অপারেশনের পরে কিন্তু ইস্যুটা নষ্ট হয়ে যেতে পারে, মানে আমরা সবসময় কাউন্সেলিং করি, করে রাখাটা ভালো, কারণ আমাদের নিজেদের স্বার্থে এটা করে রাখি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাও হতে পারে, প্রায় 80% ক্ষেত্রে অ্যাবর্শন হওয়ার চান্স কম, কিন্তু 20% ক্ষেত্রে চান্সটা থাকে বলে আমরা সেটাকে একটা কনভিন্স করিয়ে রাখি। এবং সেটা হচ্ছে সেকেন্ড ট্রাইমাস্টার, মানে 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে যদি করা যায়, তবে ভয়ের চান্সটা অনেক কম থাকে। যদি আমরা প্রথম ট্রাইমেস্টার মানে ফার্স্ট ট্রাইমেস্টারে করি, প্রথম 12 সপ্তাহে গলস্টোন ডিজিজ এবং প্রেগনেন্সি যে থাকে, প্রথম সপ্তাহে যদি অপারেশন করি তাহলে অবসান হওয়ার চান্স বেশি থাকে। আবার যদি 28 সপ্তাহ পরে যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আর্লি ডেলিভারি হওয়ার চান্স হয়ে থাকে, মানে নর্মাল ডেলিভারি হয়ে যেতে পারে, প্রিমেচিওর ডেলিভারি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মিড টার্মটা মানে 12 সপ্তাহ থেকে 28 সপ্তাহ এই সময় যদি করি, চান্সটা অনেক কম থাকে। তো পেশেন্টকে সেভাবে কনভিন্স করা হয়। তারপরে যখন এমার্জেন্সি যদি হয়, তো সেই ক্ষেত্রে যে কোনো মুহূর্তেই করতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে সেটা ল্যাপ্রোস্কোপিক সার্জারি প্রবাবলি মোস্টলি প্রেফারেবল না? ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার ল্যাপ্রোস্কোপি সম্ভব, থার্ড ট্রাইমেস্টারে ইউজুয়ালি ল্যাপ্রোস্কোপি সম্ভব নয়, কারণ আমরা পোর্টটা ঢোকাতেই পারবো, কারণ ইউটেরাস তখন মানে অ্যাবভ দ্য আমলিকাস উঠে আসে, তখন কিন্তু আমাদের পক্ষে আর মাইক্রোস্কোপিক সার্জারি করাটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা ওপেন সার্জারি করি এবং হয়ে যায় আর কি। ওপেন সার্জারি যদি করতেই হয় আর কি, চেষ্টা করি আর কয়েকটা দিন ওয়েট করিয়ে তারপরে করা, যদি মেডিকেশন দিয়ে হসপিটালাইজেশন করে প্রপার ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে যদি কয়েকটা দিন রাখা যায়, যদি সেটা সম্ভব হয়। যদি একান্ত সম্ভব না হয়, তাহলে আমাদের ওপেন করতেই হয়। এবং সেক্ষেত্রে এটা বোধহয় একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ হয়ে যায়। অবভিয়াসলি একটা গাইনোকোলজিস্ট, অ্যানাস্থেটিস্ট, পেডিয়াট্রিশিয়ান এবং আমাদের টিম সব নিয়ে লাগতে হয় আমাদের সেক্ষেত্রে। যদি সেক্ষেত্রে বাচ্চাটা প্রিমেচিওরলি চলে আসে, তো তাকে তো সার্ভাইভ করাতেই হবে আর কি। একেবারে। এবং এই সিচুয়েশনটাকে যদি আমরা একটু আদার ওয়ে রাউন্ড হিসেবে ভাবি, মানে বিভিন্ন মানুষের তো প্রশ্ন থেকে থাকে, এই যে একটু আগে বলছিলাম যে বিভিন্ন ধারণা, বিভিন্ন ভুল ধারণা রাদার আমরা রুল আউট করার চেষ্টা করি। অনেকেই মনে করেন যে যদি ল্যাপ্রোস্কোপিক সার্জারি করা হয় বা যদি গলস্টোনের অপারেশন হয়, সেই ক্ষেত্রে প্রেগনেন্সিতে সমস্যা আসতে পারে, এইটা কি মানে ধারণা সঠিক নাকি ভুল? না, অনেক আনম্যারিড ওম্যান আছে বা যারা ধরুন আর্লি প্রেগনেন্সিতে মানে নিউলি ম্যারিড, তো তারা তো প্রেগনেন্সি নেবে, অবভিয়াসলি ওয়ান ইস্যু নিতে পারে, দুটো ইস্যু নিতে পারে, হোয়াট এভার। ল্যাপ্রোস্কোপি তাদের জন্য সব থেকে বেস্ট অপারেশন। ঠিক আছে, দুটো কারণ। প্রথমত, আমার কোনো স্কার থাকছে না, আমার কোনো অপারেটিভ কমপ্লিকেশনস থাকছে না। সে যখন সিজারিয়ান করবে, তো বা যদি তার সিজারিয়ান করতে হয় আর কি, তো সেক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনে সে সার্জারি করবে, আপার অ্যাবডোমেনে তো করছেই না। তো সেক্ষেত্রে আমরা যদি মাইক্রোস্কোপিক সার্জারি করি বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি করি, তো তার কোনো কমপ্লিকেশন হওয়ার কথাই নয়, বা সে কোনো ইস্যু নিতে তার কোনো প্রবলেম হবেই না, মানে কোয়াইট ইম্পসিবল। তার নর্মাল লাইফ স্টাইলে ফিরে যাবে 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এবং সে মানে আমরা বলি যে উইদিন 1 মান্থ সে ট্রায়াল ফর প্রেগনেন্সি,
একেবারে মানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, তার জন্য সময়ে আসাটা খুব দরকার বোধহয়। এক্স্যাক্টলি। এবং সঠিক চিকিৎসকের কাছে আসাটাও দরকার, মানে সঠিক গাইডেন্স ছাড়া বোধহয় এটা তো একটা ওয়েল ট্রেনিং এর দরকার রয়েছে টু পারফর্ম ল্যাপারোস্কোপিক সার্জারিটা বেসিক্যালি একটু মানে ট্রিকি অপারেশন। এটা জুনিয়রদের পক্ষে খুব চাপ হয়। মানে আমরা কখনো জুনিয়রদেরকে, আমার আন্ডারে অনেক জুনিয়র আছে, তো আমরা জুনিয়রকে একা কখনো ছাড়ি না। তাদেরকে ওয়েল ট্রেন করার পরে মানে আমরা সারাক্ষণ দাঁড়িয়ে থাকি, দরকার হলে আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকি অ্যাজ এ সিনিয়র, ঠিক আছে। তাকে ট্রেন করানো হয় এবং সবসময় তাকে আগে ওপেন সার্জারিটা শেখানো হয়। মানে একটা ল্যাপারোস্কোপিক সার্জারি শিখতে গেলে অন্তত আগে 200 থেকে 500 ওপেন সার্জারি করে তারপর ল্যাপারোস্কোপিক সার্জারি হাত দেওয়া উচিত। ইট ইজ মাই ওপিনিয়ন, নট সবাই আমার সাথে একমত নাও হতে পারে। কারণ ল্যাপারোস্কোপিক সার্জারিতে যদি কোনো রকম কমপ্লিকেশন হয় তাকে তো ওপেন করতেই হবে এবং তাকে ওপেন সার্জারিটা ভালো করে শিখতে হবে। যদি ওপেন সার্জারি ভালো করে না শেখে তার পক্ষে ল্যাপারোস্কোপিক সার্জারি করাটা ঠিক নয়। তো ল্যাপারোস্কোপিক সার্জারি আমি সবসময় রেকমেন্ড করবো একজন সিনিয়র সার্জনের কাছেই করা উচিত। জুনিয়রদের এক্সপিরিয়েন্স অনেক কম থাকে। ওপেন সার্জারি সবার কাছে করা যেতে পারে কারণ অনেকটা ইজি সেটা, আর ল্যাপারোস্কোপিক সার্জারি সিনিয়র সার্জনের কাছে কথা উচিত টু অ্যাভয়েড দ্য কমপ্লিকেশনস। একদম। সুতরাং দর্শক বন্ধুরা যারা রয়েছেন, যাদের মনে প্রশ্নটা আসছে যে এই ধরনের কোনো সিমটম, যেটুকু সিমটম আমরা আলোচনা করতে পারলাম, যেটুকু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি এখনো পর্যন্ত, এখনো কিছুটা সময় হাতে রয়েছে, মানুষ মিসগাইডেড অনেক বেশি হয়ে যান। এবং সেই জন্য যদি কারোর মনে প্রশ্ন থেকে থাকে যে কোথায় আসবেন, কার কাছে আসবেন, অবশ্যই আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দেবো যে ডক্টর প্লাস ইজ দ্য ডেস্টিনেশন, যেখানে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এখানেও কিন্তু আপনারা সরাসরি স্যারকে পেয়ে যেতে পারেন। এবং সম্ভবত সোম, মঙ্গল এবং বুধ 3 দিনই আপনি সন্ধ্যেবেলা করে অ্যাভেলেবেল। সেই জায়গা থেকে যদি আপনাদের মনে প্রশ্ন থেকে থাকে যে কোথায় আসবেন, কার কাছে দেখাবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন, সঠিক গাইডেন্স নেবেন সুস্থ থাকার জন্য, তাহলে অবশ্যই ডক্টর প্লাস কিন্তু আপনাদের একটা ভরসার জায়গা হতে পারে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। এই সূত্র ধরে পরবর্তী যে বিষয় আসবো, এই যে সার্জারি নিয়ে কথা বলছি, পোস্ট সার্জারি কমপ্লিকেশন অনেক দেখা যায় বলে অনেকের ধারণা। এবং কমপ্লিকেশন অবশ্যই ওপেন যে সার্জারিগুলো হয় সে প্রসঙ্গে অনেক আলোচনা হয়েছে। আমরা যদি ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে কি সেই অর্থে কোনো কমপ্লিকেশন থাকে? বিকজ এই প্রশ্নটা অনেক সময় মানুষের মনে থাকে যে কোনো কি গাইডেন্স বা গাইডলাইন সেই অর্থে ফলো করতে হয় বা মানে রেগুলার চেক আপ ফলো আপের মধ্যে থাকতে হয় যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করা হয়? না, ল্যাপারোস্কোপিক সার্জারিতে কমপ্লিকেশন কম্পারেটিভলি অনেক কম রাদার দ্যান দ্য ওপেন সার্জারি, যার জন্যই লোকে তো অ্যাডভান্স হচ্ছে। আগে কমপ্লিকেশন অনেক বেশি হতো বলেই আজকে ল্যাপারোস্কোপি তৈরি হয়েছে, এরপরে রোবোটিক চলে আসছে। হ্যাঁ, যত দিন যাচ্ছে আরো অ্যাডভান্স হচ্ছে প্রসিডিওরগুলো। তো আমরা যত এগোবো তত কমপ্লিকেশনটাকে কম করার জন্যেই আমরা কিন্তু সায়েন্স এগোচ্ছে। তো ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাসাস যদি ঠিকঠাক করে করা যায়, হ্যাভিং নো কমপ্লিকেশনস, মানে ঠিকঠাক বলতে কি, যদি এখন কোনো জুনিয়রের কাছে গিয়ে করে বা আনট্রেন্ড কোনো পার্সনের কাছে ল্যাপারোস্কোপি যে শিখছে তার কাছে গিয়ে করে, আর যে আজকে 20 বছর ধরে ল্যাপারোস্কোপি করছে, তো অবভিয়াসলি তাদের দুজনের নলেজ এক নাও হতে পারে। তো আমি জুনিয়রদের কখনো ছোট করছি না, আমিও একসময় জুনিয়র ছিলাম, আমিও ওইভাবে শিখেছি। বাট জুনিয়রকে সবসময় বলবো একজন সিনিয়রের গাইডেন্সে করা উচিত, কারণ সে আজকে একটা ভুল হলে একটা মানে মানুষের লাইফ নিয়ে খেলা। তো একজন জুনিয়র সে যদি সিনিয়রের গাইডেন্স নিয়ে করে তো কোনো কমপ্লিকেশন হওয়ার কথা নয়। প্রথম কথা, যেটুকু মিনিমাম কমপ্লিকেশন হয় সেটা হচ্ছে 2 to 3%। পুরো বইয়ে লেখা আছে, বড় বড় বইগুলোতে লেখা আছে, ফরেন বইগুলোতে লেখা আছে, ল্যাপকলির কমপ্লিকেশন 2 to 3%, মানে 100 জনে 2 থেকে 3 জনের কমপ্লিকেশন হবে এবং দ্যাট ইজ অলসো ট্রিটেবল। ঠিক আছে, এবারে এইটাও ভ্যারি করছে যে কে করছে, ঠিক আছে। এবং অ্যাকুট স্টেজে যেমন আমরা করতে বারণ করি, হ্যাঁ, অ্যাকুট স্টেজে যেটা বারণ করি, তো একটু সেটেল ডাউন করিয়ে তারপর করলে, তো এগুলো ডিফেন্স করছে আর কি। তো ভালোভাবে করলে ল্যাপকলির জন্য কোনো কমপ্লিকেশন হয় না। আর ফলো আপ বলছেন, ফলো আপ আমরা বলি 1 সপ্তাহ বাদে একবার দেখিয়ে নিতে। যদি কোনো কমপ্লিকেশন হয় সার্জেন পেটে হাত দিলেই বুঝতে পারবে যে কোনো কমপ্লিকেশন কিছু আছে কিনা, এবং সেক্ষেত্রে 1 সপ্তাহ বাদে আমরা বলি আর আসতে না। একেবারে। এবং সেই জায়গা থেকে সেই অর্থে কি কোনো ডায়েটারি রেকমেন্ডেশন থাকে? কারণ বিভিন্ন মানুষের একাধিক প্রশ্ন থাকে। ডায়েট, আমরা সবাই খাদ্যরসিক, সেই জন্য মানে বিভিন্ন মানুষের মনে থাকে যে আমি যদি ল্যাপারোস্কোপিক সার্জারি করি বা এই যে গলস্টোনের অপারেশন হচ্ছে, আমি কি খেতে পারবো আর কি খেতে পারবো না। সুতরাং এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা অনেক সত্যি খুব মানে কোশ্চেনেবল। তো আমরা যেটা বলি, যেহেতু বাইলটা কি হয়, এতক্ষণে কি হচ্ছিল, গলব্লাডারে স্টোর হয়ে থাকছিল, সেটা আস্তে আস্তে করে নিজের কন্ট্রোলে বেরোচ্ছিল। এখন কি বাইল ডিরেক্ট লাইন চলে এসছে, তো আমরা কি হয়, ফ্যাটটাকে বেশি ডাইজেস্ট করে ফেলবে। তো আমরা বলি একটু মানে লো ফ্যাট, আমি বলছি না একদম ফ্যাট ফ্রি, এটা সম্ভব নয়, ঠিক আছে। লো ফ্যাট ডায়েট, ওইটাই শুধু একটু অ্যাভয়েড করতে বলি কিছুদিন, তারপরে বডি অ্যাডাপ্ট করে নেয়, ঠিক আছে। যারা ধরুন রেগুলার বিরিয়ানি খায় আগে,
আমরা বলি কিছুদিন ওদেরকে বিরিয়ানিটা বন্ধ করতে, ঠিক আছে? যারা মাটন খাচ্ছে কিছুদিন একটু মাটনটা আগে 5 পিস খেলে এখন 2 পিস খান, কোনো অসুবিধা নেই, বা 1 পিস খান, ঠিক আছে? আমরা বলছি না যে আপনি টোটালি অ্যাভয়েড করুন, টোটালি বন্ধ করে দিন, আপনি একদম নিরামিষাশী হয়ে যান, সেটা কখনো বলছি না। কিছুদিনের জন্য অন্তত 6 মাস একটু লো ফ্যাট ডায়েট খান, তারপর বডি নিজে থেকে ওটা অ্যাডাপ্ট করে নেবে, মানে বডির এতটাই ক্ষমতা থাকে, ঠিক একদম আছে? আদারওয়াইজ আর কোনো, অনেকে বলে টক খাবো না, এই বড় মাছ খাবো না, বা নাথিং, এগুলো কোনো কোশ্চেনের নেই, এগুলো সবই খাওয়া যেতে পারে। মানে এগুলো সব ভুল ধারণা, মানে একদম। এতদিন পর্যন্ত ভুল ধারণা সব আপনারা খাওয়া মনে যায়। পুষছিলেন। টকের সাথে সার্জারির কোনো সম্পর্ক নেই, বরং আমরা আরো মানে বলি সাইট্রিক অ্যাসিড খেতে, লেবু খেতে বলি, ঠিক আছে? উন্ড হিলিং এর জন্য সাইট্রিক অ্যাসিড বা লেবু ইজ এ ভেরি হেল্পফুল রাদার, ঠিক আছে? আর ফিশ তো সবসময় বলি হচ্ছে ভালো, মানে ফিশের থেকে যে মানে ফ্যাটি প্রোটিন অ্যাসিডটা থাকে, যেটা ব্যাপার। হ্যাঁ, ফিশে প্রোটিন তো থাকছেই, প্লাস যে ফ্যাটটা থাকছে সেটা হচ্ছে হেলদি ফ্যাট। তো মাটন এক সাইড, যদি ফিশ খায় কোনো প্রবলেম কিছু হয় না। এবং ওপেন যে সার্জারিটা করা হয়, বিভিন্ন মানুষের ক্ষেত্রে তো ওপেন সার্জারিও করা হয়, তাদের ক্ষেত্রেও কি মানে সেই অর্থে কোনো রকম? ওপেন সার্জারি, মাইক্রো সার্জারি বেসিক্যালি কোনো ডিফারেন্স নেই, শুধু এটা কাটতে হচ্ছে, কেটে করতে হচ্ছে হাত দিয়ে, আর ওটা হচ্ছে আমাকে জাস্ট মেশিনের হেল্প নিয়ে করতে হচ্ছে, ক্যামেরা অ্যান্ড মেশিনের হেল্প নিয়ে। বাট দুটো সার্জারি একই, দুটো ইনট্যাক্ট গলব্লাডারটাকে আমরা বার করে দিই, গলব্লাডারে এক ফোঁটা মানে রেখে আসি না, ঠিক আছে? একদম। সেই কারণেই কিন্তু সঠিক গাইডেন্স, সঠিক পরামর্শ ছাড়া এই ধরনের সার্জারিগুলো একেবারে করা উচিত নয়। আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দেবো যে যদি আপনাদের মনে হয় যে, বা প্রশ্ন জাগে মনে, যে যদি আপনাদের কোনো রকম সমস্যা, এই সংক্রান্ত শুধু সমস্যা বলবো না, যে কোনো ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে এবং আপনাদের পরামর্শের দরকার হয়, তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমাদের যে ডেস্টিনেশন বা আপনাদের ডেস্টিনেশন হতে পারে ডক্টর প্লাস। অবশ্যই সেই জায়গাতে থাকেন, মানে আমাদের যিনি রয়েছেন আজকের আমাদের বিশিষ্ট অতিথি স্যার রয়েছেন, স্যার কিন্তু প্রত্যেক সোমবার, মঙ্গলবার এবং বুধবার করে আসেন আমাদের ডক্টর প্লাসে, এবং আপনারা কিন্তু চাইলে সেখানে তাকে যোগাযোগ করতে পারেন, বা আমাদের হেল্পলাইন নাম্বারও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের গাইডেন্স, গাইডলাইন, যে কিভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরামর্শের অবশ্যই দরকার হয়। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু গাইডেন্সের জন্য ডক্টর প্লাস আপনাদের পরিষেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। স্যার, একেবারে আমরা শেষ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি, অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, অনেক নতুন নতুন তথ্য জানতে পারলাম। ধন্যবাদ দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো সময় শেষ, অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।